আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আহ, এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ঘরণী। আমাদের রিলেশনের বিয়ে। তো শুরুটা মোটেও ভালো ছিল না। প্রত্যেক গল্পেরই আসলে শুরুটা একটু বোরিং হয়, তো আমার গল্পটাও এরকমই বোরিং ছিল। আর যাকে দেখতে পাচ্ছেন এখন হয়তো একটু খেয়ে টেয়ে বাসার মধ্যে থেকে একটু মোটা হয়ে গেছে। তখন একদমই চিকন ছিল, মেবি মনে হয় 40 কেজি বা 39 কেজি ওজন। আমাদের প্রথম দেখা হয় আমরা যখন ক্লাস 9-এ পড়ি। তখন আহ, সে এক স্কুলে পড়তো এবং আমি আর এক স্কুলে পড়তাম। আমাদের পরিচয়টা হয়েছিল কোচিং সেন্টারে। তো আমরা তখন ক্লাস 9-এ পড়তাম দুজনাই। আমরা আমরা কিন্তু ক্লাসমেট, উই আর সেম এজ। আহ, তো তার রোল নাম্বার ছিল, আমার এখনও মনে আছে, যে বাণিজ্য বিভাগে, মানে কমার্সে তার রোল নাম্বার ছিল 1, আর আমার ছিল 71। তো বুঝতেই পারছেন যে আমার মেধা শক্তি আসলে আমার কতটা শক্তিশালী। আমাদের কমার্সের 75 জন স্টুডেন্টের মধ্যে আমার রোল নাম্বার ছিল 71। তো আমি আসলে খুবই মেধাবী ছিলাম। এখন স্যাররা যদি আমাকে ফেল করায় দেয় সেটা তাদের দোষ, ইটস নট মাই ফল্ট। তো আমি যেদিন তাকে প্রথম দেখি, ক্লাস 9-এ আমরা যখন পড়ি, কোচিং সেন্টারে আমার প্রথম আগমন হয়। এবং ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে আমার যার দিকে নজর যায়, মানে প্রথম চোখ যেই মেয়েটার উপর পড়ে সেটাই ছিল আমার আজকের এই ওয়াইফ, মানে আমার বর্তমান ওয়াইফ, যে তাকে প্রথম দেখি। এবং প্রথম দেখাতে আমার মনে হয়েছিল যে গড গিফটেড বলে একটা কথা থাকে, যে সৃষ্টিকর্তা হয়তো আমার জন্যই তাকে পাঠিয়েছে, এরকম একটা ফিল আমার তখন হয়। এবং আমি তাকে প্রপোজ করি আমার এক বন্ধুর মাধ্যম দিয়ে। আমি সেই সময় খুবই হ্যাংলা পাতলা ছিলাম, যেটার একটা ছবির একটা ভার্সন হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি সেই সময় কীরকম ছিলাম দেখতে। তো সে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে। দেখার পরে সেদিন আর কিছু বলেনি। 1 মাস মতো কেটে গেছে, সে কিছুই বলে না। তো এভাবে আমিও তার পেছনে সময় দিতে থাকি। আমার স্কুল এবং তার স্কুল পাশাপাশি হওয়া, মানে নদীর এপার ওপার আর কি। তো আমি স্কুলে একটু আগে আগে যেতাম তাকে দেখার জন্য, তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আনফর্চুনেটলি তার সাথে আমার ওই বিকেলবেলা ছাড়া আর দেখা হতো না। তো প্রায় 2 মাস পরে কোচিং সেন্টারের একটা অনুষ্ঠানে আমার সঙ্গে সে প্রথম কথা বলে। এবং তো প্রায় 2 মাস পরে যখন তার সঙ্গে প্রায় 2 মাস পরে তার সঙ্গে যখন আমার প্রথম কথা হলো সামনাসামনি, সে আমাকে বলেছিল যে দেখো, আমাকে অনেক ছেলে পছন্দ করে, আমাকে অনেকেই প্রপোজ করেছে, তোমার থেকেও যারা অনেক স্মার্ট, অনেক কোয়ালিটি সম্পন্ন ছেলে পেলে। মানে এক কথায় সে আমাকে চরমভাবে অপমান করে, অপদস্থ করে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমার বান্ধবীদের মধ্যে। আমি খুবই লজ্জিত হই, আমার খুবই লজ্জা লাগে। এবং আমার জিদ ছিল যে যেভাবেই হোক এই অপমানের প্রতিশোধ আমি নিব। আমি তার পিছনে প্রায় 2 বছর মতো তার পিছনে সময় দিয়েছি, ঘুরেছি। এবং অবশেষে এটা ফার্স্ট ইয়ারে আমরা যখন উঠি, এসএসসি পরীক্ষার পরে সে আমার প্রস্তাবে সাড়া দেয়। এক সময় আসলে আমি তার পিছনে আঠার মতো লেগেছিলাম, যে যতক্ষণ পর্যন্ত আমার টার্গেটই এটা ছিল, যে যতক্ষণ পর্যন্ত সে আমাকে অ্যাকসেপ্ট না করে ততক্ষণ পর্যন্ত আমি তার পিছনে ছাড়ছি না। তো এর মধ্যে আমাদের রিলেশন হয়। আমরা একই কোচিংয়ে তখনও পড়ি, একই টিচারের কাছেই। তো এই সেম এজ রিলেশন যারা করে তারা জানে যে এটার মধ্যে একটা আলাদা মাধুর্য আছে, একটা আলাদা প্রশান্তি আছে। কারণ ওই দেখা যাচ্ছে জুনিয়র মেয়েদের সাথে যদি আপনি প্রেম করেন তাহলে তার সঙ্গে দেখা করতে হলে আপনাকে লুকোচুরিভাবে দেখা করতে হবে। ওই যে কোনো গলির চিপায় চাপায় যেতে হবে দেখা করার জন্য, বা নির্জন কোনো জায়গায় যেয়ে কথা বলতে হবে। কিন্তু সেম এজ রিলেশন করলে আসলে হয় কি, সেম ক্লাসে আমরা একই সাথেই পড়ছি, দিনের প্রতিদিনের বেশ কিছুটা সময়, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা একসাথেই থাকতাম, দেখা হতো, কথা হতো। তো এরকম কেটে যাওয়ার পরে হঠাৎ হঠাৎ করে আমার চাকরি হয়ে যায়। তারও বিয়ের জন্য বাড়ি থেকে খুব চাপ দিচ্ছিল।
তো তার মধ্যে আমরা হঠাৎ করে আমার চাকরি হওয়ার পরও তার ফ্যামিলি প্রথমে আসলে বিয়ের পদে পদে আমার বাধা আসে। আমি প্রথমে তাকে তার সাথে রিলেশন করার জন্য বাধার সম্মুখীন হয়েছি। সে নিজে আমাকে অপমান অপদস্থ করেছে। সেটা আমি ম্যানেজ করেছি। বাট ফ্যামিলিগত দিক দিয়েও তখন অনেক সমস্যা হয়। তার খুব ভালো ভালো জায়গা থেকেও নাকি বিয়ে আসছিল। তার বাবা মা সেখানে তার বিয়ে ঠিক করতে চাচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার সঙ্গে তার রিলেশন হবার কারণে সে আর অন্য কোথাও বিয়ে করতে চায়নি। তো হয় না যে পারিবারিক চাপ আসলে ওর উপর দিয়েও গেছে। আমার কোনো পারিবারিক চাপ ছিল না, কারণ আমার আগে পেছনে আর কেউ নেই। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার না আছে কোনো বোন, না আছে কোনো ভাই। সো আমার যে একটা পারিবারিক চাপ হবে সেটা আমি কোনোদিন ফিলও করিনি, আমার হয়ও নি। তো এর মধ্যে আমি হঠাৎ চাকরি থেকে ট্রেনিং শেষ করে প্রায় ট্রেনিং শেষও বলা যায় না, মাঝে ছুটিতে আসি এবং আমরা গোপনে বিয়ে করি এবং এই বিয়ের ৮ মাস পরে জানাজানি হয়। এই ৮ মাস আসলে ওর উপর দিয়ে কী গেছে কি না গেছে সেটা সেই ভালো জানে। কারণ আমি ওই প্রসঙ্গে বলতে চাচ্ছি না, এটা খুব তিক্ত অভিজ্ঞতা। যারা পালিয়ে যারা বিয়ে করে তারা জানে যে পরবর্তীতে পারিবারিক সমস্যাটা আসলে কীরকম হয়। তবে আমার একটা আক্ষেপ ছিল যে আমি বেকার অবস্থায় তাকে বিয়ে করিনি। আমি প্রতিষ্ঠিত হবার পরে আমি সরকারি একটা ছোটোখাটো একটা চাকরি জোগাড় করার পরেই কিন্তু আমি তাকে বিয়ে করি। কিন্তু তারপরেও আসলে কী জন্য যে আমার শ্বশুর অথবা আর আমার শাশুড়ি মা যিনারা এখন আমাকে খুব ভালোবাসে, আমি তাদের মাথার তাজ বললেও হয়তো বা ভুল হবে না। কিন্তু সেই সময়টা এমন একটা সম্পর্ক তাদের সঙ্গে আমার ছিল দা কুমড়ার মতো। তো এই সব কিছু মিলায়ে আমার বিয়ের অভিজ্ঞতা প্রথম দিকে খুবই খারাপ ছিল। ইভেন বিয়ের ১ বছর পর্যন্ত খুব খারাপ কন্ডিশনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। বাট আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন সব কিছু সবাই মেনে নিয়েছে, ঠিকঠাক হয়ে গেছে। এখন ওই যে আমার সেই বললাম না যে আমাকে অপমান অপদস্থ করেছিল সে, এখন এই প্রতিনিয়ত আমি এই অপমানের প্রতিশোধ নিচ্ছি। তাকে আমার বাসার চাকরানির মতো আমি তাকে খাটাই। আমার আমার বাসার যাবতীয় কাজ সে করে। ইভেন সে বাসার বাথরুমও পরিষ্কার করে। সে কিচেনে আমার জন্য রান্না করে। আমি অফিস থেকে আসলে আমার গায়ের শার্ট পর্যন্ত সে খুলে দেয়, আমার ড্রেসটাও সে খুলে দেয়। আমার গোসলের পানি পর্যন্ত সে উঠায় দেয়। তো সে হয়তো ফিল করে না যে এই কাজটা হয়তো সে কর্তব্য থেকেই করতেছে, কিন্তু আমি মনে মনে খুব খুশি হই যে আমি তার উপরে এই প্রতিশোধটা নিচ্ছি। আসলে এটা একটা দুষ্টু প্রতিশোধ বলা যাবে না, এটা হচ্ছে একটা ভালোবাসার একটা প্রতিশোধ। প্রতিটা সংসারে আসলে এরকম হয়। তো আমাদের ভালোবাসার গল্পটা ছোট্ট করে বলতে গেলে যে প্রথম দিকটা ছিল খুবই খুবই মিষ্টি এবং মাঝে কিছুদিন ভালো সময় খারাপ সময় তো মানুষের মধ্যে যায়, আমাদেরও গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, আমাদের আল্লাহ দিলে একটা সন্তানও আছে। তো এই পর্যায়ে এসে এখন আমার মনে হলো যে যারা রিলেশন করে যারা বিয়ের কথা ভাবছেন, অনেকেই হয়তো যে সিদ্ধান্ত নিতে পারছেন না যে বিয়ের পরে কি হবে বা বিয়ের এই সিচুয়েশনটা আসলে কিভাবে সামলাবেন, তাদের জন্য আসলে ভিডিওটা করা। আপনারা আসলে ভালোবাসার মানুষকে যদি একবার হারাই ফেলেন তাহলে বাকিটা জীবন আমার মনে হয় যে আফসোস করতে করতে মরতে হবে, এবং এই আফসোসের মৃত্যু আমি অনেককে দেখেছি এটা খুবই ভয়াবহ হয়। সো আফসোস না করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পরে যা হবে দেখা যাবে। তবে যে মানুষটার হাত ধরছেন সেই মানুষটাকেও আপনি যতটা ভালোবাসেন সেই মানুষটাকেও সেই মানুষটা আপনাকেও সেই পরিমাণ ভালোবাসতে হবে। একতরফা ভালোবাসা দিয়ে আসলে কখনো কোনো কিছু হয় না, কোনো কিছু করা সম্ভবও না। তো একতরফা ভালো যারা বাসে তাদের থেকে দূরে থাকুন, এবং যারা আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা যদি আপনাকে একই রকম ভালোবাসে তাহলে সিদ্ধান্ত নিতে পারেন। লাইফে এতটুকু শান্তি যথেষ্ট আমার মনে হয়, যে এটা চলাফেরার মতো বা সংসার চালানোর মতো ছোটোখাটো একটা চাকরি অথবা সেরকম একটা ইনকাম থাকলে সংসারে আর কোনো কিছু লাগে না। এই ভালোবাসার বিয়েতে আসলে খুব বড় বড় ইয়ে থাকে না যে আমার এটাই লাগবে ওটাই লাগবে। খুব ছোট ছোট শখ আহ্লাদ থাকে, সেগুলো পূরণ করতে পারলেই আসলে জীবন সুন্দর। তো আপনারা যারা এই সিদ্ধান্ত নিতে এখনও পারছেন না তারা সিদ্ধান্ত নিয়ে ফেলুন, ভবিষ্যৎ সুন্দর হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।